আমি তো ওই 13-14 পরে তো পুরোটাই যা ফ্যান ফলোয়িং ছিল, তারপরে সোশ্যাল মিডিয়া একটা বিশাল ঝড় আসলো, ইউটিউব চলে এলো মার্কেটে। তখন তো ইউটিউব আমরা কি খায় না মাথায় দিয়ে জানি না, ঠিক আছে। তো তারপরে না জিনিসগুলো অন্যরকম হয়ে গেল। রিয়েলিটি শোর যারা কন্টেস্টেন্ট তাদের একটা সোশ্যাল মিডিয়াতেও একটা ফলোয়ার্স লাগবে, এই ব্যাপারগুলো চলে আসলো। তো আমার আগে যা ছিল সবাই মোটামুটি ভুলেই গেছিল। পুরোনো, হ্যাঁ, পুরোনো সব কিছুই কিছু ছিল না, কোনো ফ্যান ফলোয়িং কিচ্ছু ছিল না। আমাকে একদম জিরো থেকেই স্টার্ট করতে হয়েছিল। তো বিষয়টা হয়েছে হচ্ছে ওই 16 বছর বয়স থেকে আমি আমার অরিজিনাল একটা দুটো এরকম করে রিলিজ করতাম, কেউ শুনতো না। তো তারপরে আমি গান লিখতে খুব পছন্দ করতাম। হ্যাঁ, তো হ্যাঁ আমি মানে মোটামুটি ক্লাস 8-এ পড়ে যাবে থেকে তবে থেকে আমি গান গান লিখি। হ্যাঁ, তো লিখতে আমার খুব ভালো লাগে। তারপরে আমি যখন গিটারটা শিখতে শুরু করলাম ক্লাস 8-এর পর থেকে আমি গিটার বাজি মোটামুটি নিজে কম্পোজ করতে পারি। এই ফেজটা চলছে। তারপরে যেটা হলো আমি কোনোদিনও রিলিজ হতে আবার যাবো আমি মানে ভাবতেও পারিনি। হ্যাঁ, কেননা আমি দেখে ফেলেছি যে রিয়েলিটি শোর ফেমটা কিছুদিন থাকবে, মানুষে কিছুদিন ধরে লাফাবে, তারপর আবার শেষ হয়ে যাবে। আমি আর শেষ হতে চাইছিলাম না। যে ওই ফেম নিয়েই তো প্রচুর লোক পরে করে না, যে হ্যাঁ এবার পাশে ব্র্যান্ড হ্যাঁ সারেগামাপা, হ্যাঁ এবার ওটাতে প্লাস মাইনাস দুটোই আছে। আমার যেমন পুরো আমার গানে এত দূর আসাই হচ্ছে জি বাংলা, এই জি বাংলা সারেগামাপা এই ব্র্যান্ডটার জন্যই। নাহলে আমাকে কেউ সাপোর্ট করতো না। গান গেয়ে পয়সা ইনকাম করা যায় কেউ জানতো না। যে আমাকে যখন প্রথম মানে লিল চ্যাম্পসের পরে একজন অর্গানাইজার ফোন করেছিল আমাকে, বলছে রাহুলের কত রেমুনারেশন। বলছে রেমুনারেশন? যেই ছেলেটা পাড়ার ফাংশানে হারমোনিয়াম নিয়ে দাঁড়িয়ে থাকতো, বলতো বম্বে আর্টিস্ট এসছে, হবে না, চান্স হবে না, বেরিয়ে যাও। এই সব শুনে শুনে সে মানে বড় হয়েছে, তাকে বলা হচ্ছে একটা স্টেজ দেবে এবং লোকজন আসবে, 1 ঘন্টা গাইতে হবে, তার জন্য আমার পয়সা দেবে। এটা বিশাল ব্যাপার আর কি। তো ভুল ভাল পেমেন্টে কাজ করেছিলাম, তখন আমি জানি না যে কি নিতে হয়, কি তখন আমার দর কতটা হয় না, কিচ্ছু জানি না। তো এই ফেজ থেকে জি ওই সারেগামাপা করার মানে আমি ভাবিনি, কেননা আমি করতে চেয়েছিলাম যে ইউটিউবার হতে চেয়েছিলাম, আমি একটু নিজের গানগুলো দিয়ে একটু পাবলিশ হতে চেয়েছিলাম, যে আমার গান আমি ইউটিউবে ছাড়বো, মিলিয়ন ভিউজ হয়ে যাবে বা লোকে প্রচুর দেখে ফেলবে, তো আমাকে এটা করতে হবে না। কিন্তু যেটা হলো যে যেটা তুমি ভাববে না লাইফে সব কিছু সেই অনুযায়ী তো হয় না। তো আমি আবার দেখলাম যে অনেক বছর চেষ্টা করার পর যেটা বুঝলাম যে একটা বেসিক মানুষের না জানা, তোমাকে চেনা খুব মানে প্রয়োজন। অনেকে গান গাইছে, অনেকে আমার চেয়ে বেটার গান গাইছে, কিন্তু অনেকে সেই জায়গাটায় হয়তো রিচ করতে পারবে না যদি না কিছু মানুষের অলরেডি ট্রাস্ট যদি না থাকে। আর ওই ট্রাস্টের জায়গাটা জি বাংলা সারেগামাপা আমাকে দিয়েছে। পরবর্তীকালেও যখন আমি 2018-19 যখন পার্টিসিপেন্ট হলাম, তখন যেটা হলো যে যারা ভুলে গেছিল ওই ছোটোবেলার ফেজটা, তারা আবার মনে করতে শুরু করলো যে এই সেই ছেলেটা, এই ছেলেটা আগে ছিল। এটা হলো, এটার একটা প্লাস মাইনাসও হয়েছে আর কি। প্লাস পয়েন্ট যেটা হচ্ছে লোকে চিনেছে আমাকে, বা আদার কন্টেস্টেন্টদের থেকে বেশি তাড়াতাড়ি আমি রিচ করতে পেরেছি, বা ওটা হয়েছে। মাইনাস যেটা হয়েছে, মানে মাইনাস পয়েন্ট যেগুলো আমি দেখেছি, যেটা হচ্ছে ওই সিজনে আমি বেশি দূর করতে পারিনি, এগোতে পারিনি, টপ 11-এই আমি আউট হয়ে গেছিলাম। কেন? ওটার কারণ হচ্ছে এক তো আমার বুঝতে অনেক টাইম লেগেছিল। ভয়েস চেঞ্জের পরে এরকম একটা বড় মঞ্চ, আমার কিন্তু তার আগে আমি রিয়েলিটি শো করি, 3টে রিয়েলিটি শো করেছি, তাও আমি যখন ফার্স্টবার মাইক ধরলাম ওখানে গিয়ে আমার কিন্তু কাঁপছে, হাঁটু কাঁপছে, হাত কাঁপছে, এখনো কাঁপে, কিন্তু ওটা অন্য রকম, মানে গলা কাঁপা জিনিসটা হয়ে গেছিল। কোনো রকমে কন্ট্রোল করে গিয়ে অডিশনটা ক্লিয়ার করতে পেরেছি। খুব বেশি আহামরি কিছু মানে রিয়াকশন ছিল না প্রত্যেকের। তো যেটা হলো মোটামুটি চলছিল। আবার সিজনের মাঝখানে আমি একটু পিক নিয়েছিলাম, বেশ ভালো কয়েকটা গান করেছিলাম। তারপরে আবার যেটা হলো অনেক জিনিসপত্র চলে আসছিল মাথার মধ্যে, আমি কনসেন্ট্রেশনের বড্ড অভাব, একটু টেনশন নিয়ে গান গাওয়া, লাইক অনেক কিছু ফেস করতে হয় তোমাকে একটা সিজনে থাকতে গেলে। ধরো তুমি একটা বাজে কমেন্ট পেয়ে গেলে জাজেসদের কাছ থেকে, সেটা কিন্তু খুব ইম্প্যাক্ট পড়ে। অডিয়েন্স কিচ্ছু বুঝবে না। তুমি যদি বলো জাজ হিসেবে আমাকে ভালো, তাহলে আমি ভালো। তুমি যদি বলো আমাকে খারাপ, তাহলে কিন্তু আমি খারাপ। মানে অনেক অডিয়েন্স তোমাকে জাজ করবে, হ্যাঁ তুমি তো ভালো গেয়েছো, ওনাদের ভালো লেগেছে, কিন্তু অনেকে জাজ করবে আচ্ছা উনি তো এরকম বলেছেন, মানে ছেলেটা খারাপ, ভালো গান করতে। হ্যাঁ, এবার এইটা খুব এফেক্ট পড়ে যায় মেন্টালি। আর যেহেতু আমার ভয়েস চেঞ্জের পর একটা অন্য দুনিয়া হয়ে গেছে, অন্য জীবন হয়ে গেছে, না আমার এইগুলো এক্সপিরিয়েন্স চলে গেছিলো। আর তখন যেহেতু এত সোশ্যাল মিডিয়া ছিল না ছোটোবেলায়,
তো এই যেটা হয় মানে তোমাকে নিয়ে লেখালেখি শুরু হয়ে যাবে, একটা ফ্যান বলবে তোমার, মানে একটা ফ্যান ক্লাব থাকবে, একটা হেটার্স ক্লাব থাকবে, ঠিক আছে, এই সব এত মাথায় নিয়ে তো আমি চলিনি। তো ওখানে গিয়ে যে দেখতে পেলাম যে আরেকটা বিষয় হচ্ছে আমি ফেস করেছি, আমি গান ধরো গাইলাম, একটা অনেক পুরনো গান গাইলাম, আমার একটু নতুন অ্যারেঞ্জমেন্ট, একটু অন্যরকম কিছু হলে ভালো লাগছে, বা যেরকমভাবে গাওয়া আছে সেই তার থেকে একটু অন্যরকম করলে, নিজের মতো করে করলে। এবার কিছু কিছু গানের ক্ষেত্রে না ওটা খুব প্রবলেম্যাটিক হয়ে যায়, কেননা কিছু কিছু গান এমন হয় যে মানুষের মাথায় বসে আছে, কিশোর কুমারজি এরমভাবে গিয়েছেন, মান্না দিজি এরমভাবে গিয়েছেন, সেটাকে যদি তুমি তোমার মতো করে এটা মডার্নাইজ করতে যাও, তাহলে না জাজ একসেপ্ট করবে, না অডিয়েন্স একসেপ্ট করবে। এখন যেরকম বিভিন্ন হিন্দি ছবিতে হয় যে পুরোনো গানের রিমেক, হ্যাঁ, হ্যাঁ। সেটা লোকে বলে এবার রিমেক আর গান নষ্ট করার পিছনে একটা থিন লাইন থাকে, সেটা মেনটেন করা আরো খুবই মুশকিল আর কি। তো ওখানে গিয়ে দেখতে পেলাম যে আমি গান তো আমাকে এক্স্যাক্ট ওটা আমি তো করতে পারবো না, অতটা তো আমার শিক্ষাগত যোগ্যতা নেই, কিশোর কুমারের মতো গলাটা তো আমার নেই, তা আমি কি করে গাইবো? আকাশ কে আমি যদি বলে যে আমাকে চলো ওনার মতো করে গাও, বা কুমার শানুর গান যদি কুমার শানুর মতো করে গাও, তাহলে সেটা তো হবে না ঠিক। আর কাছাকাছি অনেকে গায়, তো তারা ভালো ভালো কমেন্টস পাচ্ছে, আমি কেন পাচ্ছি না জানি না, আমার লাখটাও কিছুটা সাথ দেয়নি এরকম হয়েছে। মানে আমি যেটা বলছি এটা এক্স্যাক্ট যে হয় প্রত্যেকের ক্ষেত্রে সেটা কিন্তু নয়। হ্যাঁ, বাট এটা মানে আমার ক্ষেত্রে যেটা আমি হয়েছে আমি সেটাই বলছি, মানে এটা নিয়ে আর কোনো, মানে আমি আজকে যা বলছি সত্যি কথা বলছি, এটা যদি কন্ট্রোভার্সি হওয়ার থেকে হবে কোনো সমস্যা নেই, কিন্তু আমি সত্যি কথাই বলছি, এটা আমার সাথে ঘটেছে আমি সেটাই বলবো। তো এইসব হওয়ার পর দেখছি যে হচ্ছে না ঠিক। আর আরেকটা যেটা ভালো জিনিস হয়েছে যে আমার লয়াল ফ্যান যারা এখনো আছে তাদের সামনে তুমি বলে দেখাও যে রাহুল দা এরকম, রাহুল দা এরকম, রাহুল দা গাইতে পারে না, বলে দেখাও তুমি কি করবে। আমি এটা পেয়েছি, আর আমি এটাই চেয়েছিলাম যে আমার মিলিয়ন ফলোয়ার্স দেখানোর জন্য ফেসবুকে আমার দরকারই নেই, আমি সারা জীবন খুশি, আমি 300K 500K সাবস্ক্রাইবার খুশি আমি, কিন্তু আমি যাদেরকে গান শোনাবো তারা যেন অতটাই বুঝতে পারে যেটা আমি বলার চেষ্টা করছি, অতটাই লয়াল থাকে। আমি তাদের জন্য যে খুব বেশি কিছু করে ফেলছি, বাড়িতে ডাকছি, খাওয়াচ্ছি, ডিনার করছি, বা একটা মিট অ্যান্ড গ্রিট ডাকছি, সেটা নয়। তা সত্ত্বেও তারা এখনো মানে কিছু চিন্তা না করে কিন্তু তারা সাপোর্ট করে, এবং ভালোবাসার জায়গা। হ্যাঁ, এটা জানি না কেন, মানে আমি তো সেরকম কমেন্টসও পাইনি বা সেরকম প্রোমো বেরিয়ে খুব ফাটাফাটি ব্যাপার হয়ে গেছে, সেটা কিন্তু হয়নি আমার, মানে বড় হয়ে সারেগামাপাতে গিয়ে সামনে এটা হয়নি, ক্লিক করেনি। তো আমি যেটা হলো যে আমি খুব ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, আমার মাইন্ড একটাই কথা বলছিল যে এখান থেকে তুই বেরো, এটা খুব বেশি দূর যাওয়ার কিছু নয়। আর তখন হ্যাঁ, আর তখন পার্টিসিপেন্টরা এত ভালো গাইছে প্রত্যেকে, আমাদের সিজনটা অসাধারণ একটা সিজন হয়েছে, তো প্রত্যেকে ভালো গায়, মানে যখন টপ 15 টপ 16 এসে লোক বুঝতেই পারছে না কি এলিমিনেট হবে, একটা গানে ছোট্ট করে তুমি লিরিক্স বলে গেলে, ছোট্ট করে তুমি সুর মিস হয়ে গেলে, ওটার জন্য এলিমিনেট। তুমি 28 পেয়েও ডেঞ্জার জোনে যাবে, যেখানে 30তে তুমি 28 পেয়েছো, ইটস আ গুড স্কোর, বাট স্টিল তুমি 2 নাম্বার তোমাকে ডেঞ্জার জোনে বসিয়ে দিতে পারে, এরকম হয়েছে। তো যেটা হয়েছে আমি হেরে গিয়ে একটু মানে লজ্জা পাইনি, কেননা যাদের কাছে হেরেছি সেই সময় তারা খুবই ট্যালেন্টেড, ইকুয়ালি ট্যালেন্ট, মানে আমার চেয়ে বেশি ট্যালেন্টেড ওরা। তো যেটা বুঝলাম যে হবে না, আমি যেটা করতে চাইছি সেটা ঠিক জমছে না এখানে। আমি তখন একটু অরিজিনাল গান করতে চাইছি, ইউটিউবে কিছু একটা হোক এরকম চাইছি, তো যেটা হলো আমার ফোকাস হেঁটে গেল, আর আমি বুঝতে পারছিলাম যে হবে না। তো টপ 11-এ এলিমিনেট হয়ে গেলাম, তারপরে একটা ডিফারেন্ট জার্নি।